তো 1500 থেকে আমি 200 জনকে নির্বাচন করবো, 1300 জনকে কি করবো আমি বাদ দিয়ে দিব। তো আমি 200 জনকে নির্বাচন করলাম, হাতে রাখলাম আরো ধরো 50 জনের মতো, তাহলে 200 জনকে আমি নির্বাচন করবো, তাহলে বাকি যে 1250 জন এগুলাকে কি করবো আমি আউট করে দিব। এখন যদি কেউ লেখছে π/30, কেউ লেখছে π/180, কেউ লেখছে 2π, তিনজনে তিনটা আনসার করছো, তোমরা তিন বন্ধু বইছো, তিনজনে তিনটা আনসার করছো, কোনো ইউনিট দেও নাই বাট করছো। আবার আরেকজনের চতুর্থ জন বন্ধু ইউনিট দিয়েছে, ওকে ইউনিট দিয়েছে। এখন তোমাদের জিপিএস আমার কিন্তু 1250 জনকে কিন্তু আমাকে বের করে দিতে হবে, মাত্র 250 জনকে রাখতে হবে। তো আমি যদি এইভাবে এমআই করতে যাই তাহলে দেখা যাবে যে আমার এখানে 1100 জন দেখে যাচ্ছে। তো আমি তো এই এমআইটা দেখাই না, আমি তোমার একটু যদি ভুল পাই, আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমি যদি একটু তোমার ভুল পাই তাহলে কিন্তু তোমার এই মার্কটা আমি কেটে দেবো। আর আমার যত তাড়াতাড়ি সম্ভব, তোমাদের যত তাড়াতাড়ি আমি ছাঁটাই করতে পারবো, তত তাড়াতাড়ি আমি আরেকজনকে মেটে দিয়ে দিতে পারবো, আমার কষ্ট কম হবে, আমার কষ্ট কম হবে। এটা হয়তো আমার পয়েন্ট অফ ভিউ। আর এরকম আমার একজন রিলেটিভস লাগে আর কি, উনিও বলছিলেন যে, উনি আবার টিচার, উনি বলছেন যে কম্পিটিটিভ এক্সামে এইভাবেই করা হয় আর কি। ওকে, প্রিয় সেকেন্ড মার্চ 26, হোপফুলি ইউ আর ওয়েল। তো আমরা আজকে এক্সাম বেচে গতকালকে আমাদের ফিজিক্স যে এক্সামটা হয়েছিল আমাদের সাবজেক্ট ফাইনাল, তার আমরা কিছু প্রবলেম যেগুলো তোমরা মিস্টেক করছো বা যেগুলো তোমরা ভুল করছো সেগুলোর প্রবলেমের আজকে আমরা সলভ কাজটা দেবো। তো যারা যারা এক্সাম বেচে এড হও নাই, তোমরা 550 টাকা দ্বারা আমাদের সেকেন্ড মার্চ 26 এর এক্সাম বেচে ভর্তি হতে পারো। এই এক্সাম বেচে 16 এপ্রিল পর্যন্ত একটানা পরীক্ষা নেওয়া হবে, আমাদের রুটিন সবকিছুই তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। তো এই ভিডিওর মধ্যে আমরা আজকে আমাদের সাবজেক্ট ফাইনাল 1 and 2, সাবজেক্ট ফাইনাল 1 and 2 এর মধ্যে ছিল ফিজিক্স এবং ইংরেজি। সো আমরা ফিজিক্সের যে মিস্টেকগুলো তোমরা করছো সেগুলোর সলিউশনগুলো নিয়ে আলোচনা করব। তো হোপফুলি যারা এক্সাম বেচে না, তোমরা যদি খাতা কলম নিয়ে বসো তাহলে হোপফুলি আমাদের এই ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে। তো নর্মালি আমি ল্যাপটপ স্লাইডের মধ্যে প্রশ্ন লিখে আমি করাইতাম, বাট আজকে ভালো একটু এই হোয়াইট বোর্ডের মধ্যে একটু চর্চা করি, ঠিক আছে? তো আশা করি যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর আমি এখানে যেহেতু আমাদের ফিজিক্স সাবজেক্ট ফাইনাল, কিন্তু তোমরা জানো যে ফিজিক্সের প্রশ্ন ছিল 100টা, আমি এই ক্লাসে 100টা প্রবলেমের সলভ করাবো এমনটা কিন্তু না। ইম্পর্টেন্ট প্লাস তোমরা যে কমন মিস্টেকগুলো করছো এই প্রবলেমগুলো নিয়ে আমি আলোচনা করব। ওকে, তাহলে চলো আমরা আজকে শুরু করি। তো যারা আমাদের কোর্সে আসো, তোমাদের তো গুগল ড্রাইভের মধ্যে আমি প্রশ্ন দিয়ে দিছি, তো আমি প্রশ্ন নাম্বার বলে বলে তোমাদের আমি করিয়ে ফেলবো। আবার যারা কোর্সে নাই তাদের জন্য আমি যে জিনিসটা করবো, প্রশ্নটা লিখে নিব। তো হয়তো বা ক্লাসটা হোপফুলি একটু লং হতে পারে, বাট কি করবো, আর কিছুই করার নাই, আমার তার স্মার্টবোর্ড নাই, ঠিক আছে? যে প্রশ্নগুলো তাদের ল্যাপটপ স্ক্রিনে আজকে আমার ভালো লাগে নাই আর কি, এই জন্য আমি ল্যাপটপ স্ক্রিনে ক্লাসটা নিচ্ছি না। তো চলো আমাদের সাবজেক্ট ফাইনালের যে প্রবলেমটা ছিল 52 52 প্রবলেম, সেখানে কি ছিল দেখো, সেখানে ছিল এইরকম যে 2 কেজি ভরের কোনো বস্তুকে 2 কেজি ভরের কোনো বস্তুকে, ঠিক আছে, 2 কেজি ভরের কোনো বস্তুকে 2 মিটার উপরে তুলতে 5 নিউটন বল প্রয়োগ করতে হবে। করতে হয়। তো বস্তুর আনুভূমিক বরাবর কত কাজ করতে হবে, এই ছিল আমাদের প্রশ্ন 52 প্রশ্ন। প্রশ্নটা এইরকম ছিল যে 2 কেজি বলে কোনো বস্তুকে 2 মিটার উপরে তুলতে 5 মিটার বল প্রয়োগ করতে হয়, তাহলে বস্তুকে আনুভূমিক বরাবর কতটুকু কাজ করতে হবে। তো এইটা অনেকেই দেখো ম্যাথের ক্যালকুলেশন অনেক কিছু করবা, কিন্তু হাজার ক্যালকুলেশন যাই করো না কেন, তুমি যে ক্যালকুলেশন করে যে আনসারটা বের করবা সেটা 100% তুমি রং আনসার বের করবা। কারণ দেখো তুমি যে 2 নিউটন বলটা প্রয়োগ করছো, মানে 5 নিউটন বলটা প্রয়োগ করছো, সেটা কোণ বরাবর করছো, উপরে তুলতে করছো, আর তোমার কাজ বের করতে হবে কোণ বরাবর, আনুভূমিক বরাবর। ওকে, আনুভূমিক বরাবর। তো তুমি বলটা তো প্রয়োগ করছো তুমি উলম্ব বরাবর, অর্থাৎ বলটা প্রয়োগ করছো তুমি উপরের দিকে, তোমার কাজ করতে হবে আনুভূমিক বরাবর। তাহলে তোমার সরণ এবং তোমার বলের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। দ্যাটস ওয়াই এটার আনসারটা হবে কোথায়, এটার আনসার হবে 0 জুল। তার মানে আনুভূমিক বরাবর এটার আনসার হবে 0 জুল। তো অনেকেই যে কাজটা করছো মেবি mgh বা এইরকম তোমরা ফর্মুলা দিয়ে, বা এই যে 5 × 2 এটা গুণ করে 10 বের করছে অনেকে, আবার mgh এই ফর্মুলা অ্যাপ্লাই করছে, যাই হোক। সো এটার আনসার হবে 0 জুল।
বুঝাইতে পারছি? কারণ বলছে কি আনুভূমিক বরাবর। যদি বলতো উলম্ব বরাবর কতটুকু কাজ করতে হবে, তাহলে 5 মিটার বল প্রয়োগ করছো, তোমার স্মরণ করছে 2 মিটার উপরে তুলবা, তাহলে 5 × 2 মানে হচ্ছে 10। উলম্ব বরাবর যদি বলতো তাহলে আনসার হতো 10, যেহেতু বলছে আনুভূমিক বরাবর তার মানে আনসার কত আমাদের 0। ওকে, তারপরের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের 53 প্রবলেম। সেখানে কি বলছে দেখো, একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ 3 ± 0.3 সেন্টিমিটার। ওকে, এর আয়তন পরিমাপের ত্রুটি কত? এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত? আমাদের 54 এর যে প্রবলেমটা, সরি 53, হ্যাঁ 53 এর প্রবলেমটা ছিল এইরকম যে একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ দেয়া আছে 3 ± 0.3 সেন্টিমিটার, তাহলে বলছে এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত? দিস ইজ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ এই টাইপের প্রশ্ন থেকে অনেকবার আসছে। তো এইটার আনসারটা দেখো, এইভাবে যদি পরিমাপ্য ত্রুটি দেয়, এটা কিসে দেয়া আছে? ব্যাসার্ধের। ঠিক আছে, এটা দেয়া আছে আমাদের কিসের ভাই? ব্যাসার্ধের। আমি কার পরিমাপের ত্রুটি বের করব? আয়তনের পরিমাপের ত্রুটি বের করব। তাহলে ব্যাসার্ধ তাহলে আমরা জানি যে গোলকের আয়তনের ফর্মুলা কি, যদি ব্যাসার্ধ r থাকে তাহলে গোলকের আয়তনের ফর্মুলা আমরা জানি 4/3 πr3, 4/3 πr3। তাহলে শতকরা ত্রুটি যদি বের করতে হয়, আই রিপিট अगेन, শতকরা ত্রুটি যদি বের করতে হয় তাহলে আমরা যে জিনিসটা করব যে এইখানে আপেক্ষিক ত্রুটি অর্থাৎ ডেলার বাই হচ্ছে প্রকৃত যে ভ্যালুটা, এই প্রকৃত ভ্যালুটা দিব। দেন হচ্ছে আমাদের ফর্মুলাতে যেহেতু আয়তনের বের করব দেয়া আছে ব্যাসার্ধ, দেয়া আছে ব্যাসার্ধ, তাহলে এইখানে তোমার পাওয়ার হতো যে পাওয়ারটা পাবে সেটা সামনে গুণ হিসাবে চলে আসবে ইনটু 100%। তো এখন যদি তোমাকে এখানে আয়তন না বলে বলতো যদি এরিয়া, তাহলে এখানে 3 জায়গায় হইতো 2, তার মানে এইটার আনসারটা কি হবে ভাই? তাহলে এইটার আনসার হবে 3 ইনটু, এখন ধরো ডেল কত, এই যে প্লাস মাইনাস যেটা আছে এটি হচ্ছে তোমার যে পার্থক্য হয় বৃদ্ধি বা হ্রাস, যাই হোক পরিবর্তন বুঝাইছে, তাইলে 0.3। আর প্রকৃত কত? এই যে প্রকৃত 3 ইনটু হচ্ছে 100%, তার মানে এই 3 কাটা, দ্যাটস ওয়াই 30%। এই প্রবলেমটা তোমরা স্টার দিয়ে রাখতে পারো যারা জিএসটি এক্সাম দিবা, যারা 10ই এপ্রিল জিএসটি এক্সাম দিবা, তোমরা এই টাইপের প্রবলেমগুলোকে স্টার দিয়ে রাখতে পারো, কারণ এই টাইপের প্রবলেমগুলো জিএসটি তো আসতে পারে শতকরা ত্রুটি দিয়ে। তো হোপফুলি আমরা এই প্রবলেমটাও বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এখন পরে কোন প্রবলেমটা দেখতে পারি? হ্যাঁ 56, প্রবলেম নং 56। তো এইখানে হয়তো বা ফুলফিল হয়ে গেছে, তো আমি এগুলো মুছে নেই। খুব ভালো একটা গেঞ্জি পাইছি, যে গেঞ্জিটা মুছতে খুব আরাম। ওকে, আর তোমরা অনেকেই বলো যে স্যার এই মুহূর্তে কিভাবে প্রিপারেশন নিব, তো তোমাদেরকে আমি বলি এই মুহূর্তে প্রিপারেশন বলতে কোনো কিছুই নাই। তোমরা যে ফর্মুলাগুলো পড়ছো, নতুন করে কোনো কিছুই পড়ার দরকার নাই। তোমরা যে ফর্মুলা পড়ছো ভাই, যাই পড়ছো সেগুলো এখন প্র্যাকটিস করতে থাকো, এবং এইভাবে মডেল টেস্ট প্রবলেমগুলো দাও। হয়তো বা তুমি আমার কোর্সে এনরোল করতে পারো, বা আরো যে সেকেন্ড 2-3টা কোর্স আছে তাদের কোর্সে তুমি এনরোল করতে পারো, বাট প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না হলে তুমি আউটপুট পাবা না আর কি। তো 56 যে প্রবলেমটা ছিল সেটাতে ছিল এইরকম যে এসটিপিতে 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের সময়, গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের সময় 100 জুল কাজ সম্পাদিত হয়। 100 জুল কাজ সম্পাদিত হয়, তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন হতো। তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন কত? ওকে, তো এখানে কি প্রবলেম বলছে দেন এসটিপিতে যদি 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ, প্রক্রিয়াটার নাম কি ভাই? রুদ্ধতাপীয় প্রসারণ। তো রুদ্ধতাপীয় প্রসারণের সময় যদি বলছে 100 জুল কাজ সম্পাদিত হয়, তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন কত? সো আমরা যারা তাপগতিবিদ্যার ক্লাস করছি,
হয়তো মেবি তাপগতিবিদ্যা ক্লাস ফ্রিতেই দিয়ে দিয়েছিলাম তোমাদের। সো তাপগতিবিদ্যা ক্লাসে দেখা যাবে রুদ্ধতাপীয় প্রসারণের সময় কি কনস্ট্যান্ট থাকে, রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে তাপের পরিবর্তনটা কনস্ট্যান্ট থাকে, দেন হচ্ছে আমাদের এন্ট্রপি ধ্রুব থাকে, অর্থাৎ এন্ট্রপিটা ধ্রুব থাকে। তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তন যেহেতু বলছে তার মানে কি ভাই, আমাদের ডিকিউটা জিরো, তাহলে আমরা জানি রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে মানে কি হয় যে আমাদের অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় তোমার কৃতকাজের সমান, অর্থাৎ গ্যাসের কৃতকাজের সমানে কাজ করতে পারে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি অ্যাপ্লাই করি ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, তার মানে তুমি এখান থেকে বলতে পারো ডিকিউ সমান মাইনাস ডিডব্লিউ। তাহলে দেখো 10 মোল গ্যাসের রুদ্ধতাপের প্রসারণের সময় তোমার 10 মানে 100 জুল কাজ সম্পাদিত হয়, তার মানে ডিডব্লিউ এর মান কত দেওয়া আছে 100 জুল, তার মানে এটার आंसर হবে মাইনাস 100 জুল। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে, মাইনাস 100 জুল। তো এইখানে তোমরা যে মিস্টেকটা করছো সেটা বলে দেই, অনেকেই এখানে প্লাস দিছো, সো যারা যারা প্লাস দিছো তাদের आंसरটা ভুল হবে, যারা যারা প্লাস দিছো তাদের आंसरটা ভুল হবে, বুঝতে পারছো? এটার आंसर হবে মাইনাস 100 জুল। তারপরে আমরা কি দেখতে পারি, ওকে তারপরে দেখো 62 এর একটা প্রবলেম ছিল, যে প্রবলেমটা আমি জানি না তোমরা কি জন্য এটা পারো নাই। 62 এর প্রবলেমটা ছিল এইরকম যে এ ভেক্টর দেওয়া আছে, দেন দেওয়া আছে মাইনাস বি ভেক্টর, এ ইজ ইকুয়াল মাইনাস বি ভেক্টর হয়, তবে বলছে আমাদের কি, তবে বলছে আমাদের এ ক্রস বি সমান পার্ট, এ ক্রস বি এর মান কত, মানে মান কত, এটা ছিল আমাদের 62। সো এইটা কি জন্য পারো না ভাই আমি জানি না, আসলে এটা যারা পারো না কি তোমাদের বেসিকে খুব বেশি লেগিং আছে। কি জন্য দেখো এখানে কি বলছে এ ভেক্টর ইজ ইকুয়াল মাইনাস বি ভেক্টর, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এ এবং বি পরস্পর বিপরীত ভেক্টর। কারণ দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। আর আমরা জানি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি বা যদি 0 ডিগ্রি হয় তাহলে তার ক্রস প্রোডাক্টের মান হয় 0, তার মানে এটার आंसर হবে 0। তো এইখানে যায় না এটা কি জন্য তোমরা পারো না, অনেকেই পারে না, যারা যারা পরীক্ষা আছে তার মধ্যে অনেকেই পারে না এটা। আচ্ছা তারপরে একটা ইন্টারেস্টিং একটা প্রবলেম যেটা জিএসটি প্লাস সেক দুইটার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের 65 প্রবলেম 65। এখানে কি বলছে দেখো একটি কণার উপর ঠিক আছে প্রযুক্ত বল একটি কণার উপর প্রযুক্ত বল Fx, একটা সমীকরণ দিয়ে দিয়েছে Fx is equal 6x square plus 2 নিউটন, 6x square plus 2 নিউটন, and কণাটি কি বলছে x 0 মিটার হতে x 2 মিটার অবস্থানে গেলে সরে গেলে কৃতকাজ কত, সরে গেলে কৃতকাজ কত। সো এইটা কিন্তু সেক প্লাস জিএসটি দুইটার জন্য ইম্পর্টেন্ট। কি বলছে দেখো একটি কণার উপর প্রযুক্ত বল দেয়া আছে, একটা বলের একটা ইকুয়েশন দেয়া আছে, এবং কণাটি বলছে 0 মিটার হতে যদি 2 মিটার অবস্থানে সরে যায় তাহলে কৃতকাজ কত। তো এখানে কিন্তু ডাইরেক্ট বল দেয়া নেই, বলে একটা ইকুয়েশন দেয়া আছে, তো আমরা কৃতকাজটা বের করব। তো এই ধরনের যদি ইকুয়েশন দিয়ে দেয় তাহলে কৃতকাজ বের করার ফর্মুলা দেখো W সমান তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন, এই ধরনের ইকুয়েশনটা দিয়ে দিলে কৃতকাজটা বের করতে হবে ইন্টিগ্রেশনের সাহায্যে। তাহলে ইন্টিগ্রেশন f dx, এখন লিমিট তো দেয়া আছে 0 থেকে তুমি কি কত বলছে 2, তার মানে 0 থেকে 2, তার মানে এখন f এর ভ্যালুটা বসিয়ে দাও, f সমান দেয়া আছে কত, মানে 6x স্কয়ার প্লাস 2 দেন হচ্ছে dx, তার মানে 6x স্কয়ার, এইটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে পাইবা কত 6x স্কয়ার মানে x কিউব বাই 3 মানে হচ্ছে 2x কিউব প্লাস 2 কে করলে পাইবো আমরা 2x, তাহলে এখানে 2 এখানে 0, তার মানে এখন যদি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও তাহলে এটার রেজাল্ট আসবে 20 জুল, তার মানে এটার आंसर হচ্ছে 20 জুল। এই প্রবলেমটা সেক প্লাস জিএসটি দুইটার জন্য ইম্পর্টেন্ট। তো হোপফুলি আমি এই প্রবলেমটা বুঝাইতে পারছি যে আমাদের 65 এর যে প্রবলেমটা ছিল। তারপরে আমরা যে প্রবলেমটা দেখতে পারি, এই একটা প্রবলেম খুব হাস্যকর প্রবলেম 70 নং প্রবলেম। তো আমি এগুলো মুছে নিই, হোপফুলি আমাদের এই প্রবলেমগুলো বুঝতে পারছো। তো
ডিজিটাল বোর্ড থাকলে হয়তো বা প্রশ্নগুলো প্রিন্ট করা থাকতো, কি করবো, তোমাদের ভাই বা স্যার যাই বলো না এখন, আর বাজেট স্বল্প। তোমরা অনেকে করছো ভর্তি টর্তি হও, বলো যে ভাই এসএসএ পড়ছিলাম, উদ্ভাসে পড়ছি, তাদের কোর্স ফি আহামরি ছিল, আপনার কোর্স ফি এত টাকা করছি, কিছু ডিসকাউন্ট দেন, তোমাদের ডিসকাউন্ট দিতে এটা আমার ডিজিটাল বোর্ডেরও ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, হোয়াট এভার যাই হোক। তাহলে 70 নং প্রবলেম নং 70, যে মিস্টেকগুলো আমরা করি আর কি। তো দেখো এখানে কি বলছে, দেখো একটি স্থানে একটি বস্তুর ওজন 10 নিউটন, বস্তুর ওজন 10 নিউটন এবং অবিকর্ষজ ত্বরণ 10 ms ইনভার্স 2। আচ্ছা, বস্তুটিকে পৃথিবীর কেন্দ্রে নেওয়া হলে বস্তুর ভর কত হবে। তো ইন্টারেস্টিংলি এইটার আনসার ইন্টারেস্টিংলি মোস্ট প্রবাবলি সবাই ম্যাক্সিমামে কি দিছে, এটার আনসার 0 দিছে, কারণ কেন্দ্রে নেওয়া হয়েছে। বাট প্রশ্নে বলছে ভাইয়া বস্তুর ভর কত। তো ভর তুমি কেন্দ্রে নেও আর মহাকাশেই নেও, যেখানেই নেও না কেন, আমরা জানি নিউটনিয়ান ফিজিক্সে ভরের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। তার মানে এইখানে যে স্থানের মধ্যে তোমার তার কি দেওয়া আছে, ওজন দেওয়া আছে আর অবিকর্ষজ ত্বরণ দেওয়া আছে, সেই স্থানে ভর যা হবে কেন্দ্রে বড় সেম হবে। যদি বলতো কেন্দ্রে অবিকর্ষজ ত্বরণ কত হবে, তাহলে আনসার 0 হইতো। তার মানে কেন্দ্রে যেহেতু ভরের কথা বলছে, তাহলে ভর এম সমান আমরা কি লিখতে পারি, এম সমান আমরা লিখতে পারি W/g। তাহলে W এর মান 10, g এর মান 10, অর্থাৎ আনসার হবে 1 কেজি। এটার আনসার কত হবে, এটার আনসার হবে 1 কেজি। তারপরের যে প্রবলেমটা, ওকে, তারপরে দেখো আরেকটা প্রবলেম, এই প্রবলেমটা 3 স্টার দিয়ে রাখতে পারো। এটা কত, এই প্রবলেমটা হচ্ছে 76। এখানে কি বলছে দেখো, 6d²x বাই হচ্ছে dt² প্লাস 1x = 0। তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত, তো এইটা কিন্তু আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম, এই ধরনের মানে ওই যে অন্তরীকরণ সমীকরণ আলোচনা করছিলাম। তো বলছিলাম যে d²x বাই dt², এইটার সব প্রথম টার্গেটই থাকবে এইটার সবকে 1 বানানো, অর্থাৎ এইখানে যা আছে এটার সব যা থাকবে সেটা দ্বারা টোটাল সমীকরণটাকে ভাগ দিবা। তাহলে এখানে 6 আছে, 6 দ্বারা প্রথমে টোটাল সমীকরণটাকে ভাগ দিয়ে দিবা। তাহলে এখানে লিখবা d²x বাই dt² প্লাস এটাকে যদি 6 দ্বারা ভাগ দিই তাহলে 25x = 0 ভাগ দিবা। তারপরে ভাগ দেওয়ার পর অর্থাৎ এটা সব 1 বানানোর পর আমাদের x এর সব যেটা থাকবে সেটাকে আমরা লিখতে পারবো ω²। তার মানে এখান থেকে দেখো তুমি ω² সমান আমরা পাইছি কত, 25। কারণ কৌণিক কম্পাঙ্ক বলছে, তার মানে কৌণিক কম্পাঙ্ক কি ω, মানে ওমেগার মান হবে 5 রেডিয়াস পার সেকেন্ড। এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন যে ভাই ইউনিট লিখতে হবে কিনা, এই যে আমি 5 রেডিয়াস পার সেকেন্ড ইউনিট লিখতে হবে কিনা। তো কিছু মেথডের ক্ষেত্রে ইউনিট লেখার প্রয়োজন পড়ে না, যেমন এটার ক্ষেত্রে তুমি যদি ইউনিট না লিখতে তাইলেও হইতো। বাট কিছু জিনিস আছে বিতর্কিত সৃষ্টি করে, যেমন ধরো তুমি টেম্পারেচারের যে জিনিসগুলো তুমি ডিগ্রিতে রাখছো নাকি সেলসিয়াসে রাখছো, এই জিনিসগুলোতে তোমার ইউনিট দিতে হবে। তার মানে মুদ্রা কথা তুমি ফিজিক্সের ক্ষেত্রে যে ম্যাথগুলোই করবা চেষ্টা করবে এগুলোর ইউনিট দেওয়ার, ওকে, চেষ্টা করবা সেগুলোর ইউনিট দেওয়ার। তারপরে যে প্রবলেমটা, ওকে, তারপরের প্রবলেম কোন প্রবলেমটা নিতে পারি, ওকে, হ্যাঁ 86 এর একটা প্রবলেম। আমি এগুলো মুছে ফেলি, এগুলো মুছলে হয়তো বা তোমাদের বুঝতে ডিজিটাল বোর্ড থাকলে বা ল্যাপটপে স্লাইডে নিলে আমাকেও কষ্ট করে বারবার প্রশ্ন লিখতে হতো না। আমার তো এই প্রশ্নগুলো তো আর টাইপিং করাই ছিল, স্ক্রিনের মধ্যে শো করে তোমাদের সলভ দিয়ে দিলেই হইতো। বাট ভাবলাম একটু ওল্ড ভার্সনে যাই। এখন দেখি আমাদের 86 এ এইরকম ছিল যে একটি
একটি সমান্তরাল পাথ ধারকের পাতের ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি ও মধ্যবর্তী দূরত্ব 6 গুণ হ্রাস, 6 গুণ হ্রাস করলে ধারকত্বের কিরূপ পরিবর্তন হবে? তো প্রবলেমটা আবার বলি, যে বলছে কি একটি সমান্তরাল পাত ধারকের পাতের ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি ও মধ্যবর্তী দূরত্ব যদি 6 গুণ হ্রাস করা হয় তাহলে ধারকত্বের কিরূপ পরিবর্তন হবে? তো আমি সমান্তরাল পাত ধারকের ফর্মুলা আমরা সবাই জানি, না জানলেও আবার আমি বলে দিই। সি সমান আমরা জানি কি, যে এপসাইলন এ আর ডি। কারণ এইখান থেকে আমরা বলতে পারি, এই জায়গা থেকে বলতে পারি এপসাইলন যেহেতু কনস্ট্যান্ট, তারপরে আমরা বলতে পারি সি প্রপোর্শনাল টু এ বাই ডি। অর্থাৎ সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ঠিক আছে, পাথের মানে ধারকত্বটা হয় ক্ষেত্রফলের সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক। আচ্ছা, ক্ষেত্রফলের সমানুপাতিক, নট বৃদ্ধির সমানুপাতিক বা নট হ্রাসের সমানুপাতিক। এখন দেখো তোমাকে কি বলছে, প্রবলেমটা পড়বা। আমাদের আনসার কি জন্য হয় না? এই ভুলের জন্যই হয় না। আমাকে বলছে কি পাতের ক্ষেত্রফল তুমি 3 গুণ বৃদ্ধি করবা। 3 গুণ যদি বৃদ্ধি করি তাহলে পাতের ক্ষেত্রফল কত হবে? ইনিশিয়াল ক্ষেত্রফল ধরলাম, এই দেখো সাইডে আমি ব্যাখ্যা শৈলী আছি। ইনিশিয়াল ক্ষেত্রফল ধরলাম আমি এ, তাহলে পরবর্তী ক্ষেত্রফল কত হবে? 3 গুণ তুমি বাড়াইছো, তাহলে ইনিশিয়াল ক্ষেত্রফলের তো তুমি 3 গুণ বাড়াইছো। উপরে আমি এটা বুঝাইতে পারছি, তার মানে এটা হবে 4a। পরবর্তী ক্ষেত্রফল হবে কত আমাদের? 4a। এটা নিয়ে তো কারো কোনো ডাউট থাকার কথা না, যেহেতু বলছে 3 গুণ বৃদ্ধি। ওকে, তারপরে দেখো তোমার দূরত্ব কি বলছে? 6 গুণ হ্রাস করছো, তার মানে সেম রিজনে d2 সমান আমরা লিখতে পারি 5d। d2 সমান আমরা কি লিখতে পারি? 5d। ওকে, এই d বলতে ইনিশিয়াল যে দূরত্বটা ছিল। তাহলে এখন আমরা আনসারটা বলছে ধারকত্বের কিরূপ পরিবর্তন হবে। আমাদের কিন্তু আবার বলছে পরিবর্তন কিরূপ হবে সেটাই আমাকে বের করার জন্য। ওকে ফাইন, এখন আমরা তাহলে লিখি দেখুন, তাহলে c1 বাই c2 সমান আমি কি লিখতে পারি? সমান আমি লিখতে পারি a1 বাই a2 ইন্টু d2 বাই d1। তাহলে দেখো c1 সমান আমি c ধরলাম, c2 সমান আমি জানি, এটা আমি বের করবো। a1 এর ভ্যালু a আর a2 এর ভ্যালু হচ্ছে আমাদের 4a ইন্টু d2 এর ভ্যালু হচ্ছে আমাদের 5d আর d1 সমান d। তাহলে এটা কাটবো, ওকে এটা কাটবো এবং এইটা কি করব? কাটবো। তাহলে এখন আমাদের আনসারটা কি দাঁড়াইলো? সরি, এখানে আরেকটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, এখানে একটা মিস্টেক, এখানে যে মিস্টেকটা হয়েছে একটু বলে দিই। আমি বৃদ্ধিটা একটু আমাদের কি বলছে, মধ্যবর্তী দূরত্বটা কি করছি? 6 গুণ হ্রাস করছি না? আচ্ছা, যেহেতু ধারকত্ব কি হয়েছে, ধারকত্বটা কি হয়েছে আমাদের দূরত্বের কি ব্যস্তানুপাতিক আছে। ধারকত্বটা কি আছে? দূরত্বের ব্যস্তানুপাতিক আছে। তার মানে দূরত্ব যদি হ্রাস করি ধারকত্ব কি হবে? বৃদ্ধি পাবে না? সো আমি এখানে এই মিস্টেকটাই করে ফেলছি, যেটা তোমরাও করছো আর কি আমার মতোই। তাহলে তোমার d2টা 5d, ওকে 5d 6 গুণ হ্রাস করছে। তো এখন দেখো তাইলে তোমার যে জিনিসটা হবে d2 বাই হচ্ছে d1। তাইলে এইখানে d2 এর জায়গায় এটা তো ঠিকই ছিল, d2 বাই d1। তাইলে তোমার d2টা হবে তোমার d আর এইটা হবে তোমার 5d। তার মানে এখন যদি আমি এই dd কাটি, তার মানে এখানে দাঁড়াইলো কত? 1/20। দ্যাটস ওয়াই তোমার c2 সমান আমরা লিখতে পারি 20c। এটা এইভাবে ফর্মুলা থেকে না বুঝে ওইভাবেই তুমি মনে রাখতে পারো। তো 3 গুণ বৃদ্ধি মানে হচ্ছে 4a এবং 6 গুণ হ্রাস মানে হচ্ছে তোমার 5d হবে। তার মানে যেহেতু দূরত্ব হ্রাস পাইলে ধারকত্ব বৃদ্ধি পায়, তার মানে ধারকত্বটা বাড়বে। আর আমি যদি এইভাবে রেশিও রাখতাম, মানে 4/5 হয়ে যেত, একটু আগে যে মিস্টেকটা করছে। তার মানে তোমার পরবর্তী ধারকত্ব হবে 20c। আমরা বলছি ধারকত্বের কিরূপ পরিবর্তন হবে, তার মানে আগে ছিল আমাদের c আর এখন হয়েছে 20c। তার মানে del c টা হবে
20c মাইনাস সি দ্যাটস ওয়াই 19c, অর্থাৎ 19 টাইমস বৃদ্ধি পাবে। অর্থাৎ কি 19 টাইমস মানে 19 গুণ বৃদ্ধি পাবে। এই যে এখানে ক্ষেত্রফল বলছিল 3 গুণ বৃদ্ধি, এখানে হবে তার কত 19 গুণ বৃদ্ধি পাবে। ওকে, সো এই মিস্টেকটা করতে যাইবা না আর কি। আর এটা এই যে সমানুপাতিক স্থানানুপাতিক থেকে ইজিলি করতে পারবে। এই ফর্মুলা যদি করতে যাও এই আমার মধ্যে গুলিয়ে ফেলবা, d2 d1 এগুলো গুলিয়ে ফেলবা। খালি জাস্ট বৃদ্ধি এবং হ্রাস এই জিনিসটা একটু মাথায় রাখবা। বৃদ্ধি পাইলে তো তোমার বাড়লো, আর হ্রাস মানে তোমার কমবে আর কি। ক্লিয়ার? তো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা করতে পারি 87, দিস ইজ ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 87 এই ম্যাথটা যে কি জন্য অনেকেই ভুল করলো আমি জানি না। এই ভিডিওটা যারা দেখছো তোমরাও ম্যাক্সিমাম ভুল করার এই কথা বা ভুল করবা আই থিঙ্ক, এবং অনেক বইও দেখছে এটার আনসার, মানে এই টাইপের ম্যাথের আনসার ভুল দিয়ে দিছে। সো ভুল করাটা স্বাভাবিক। 87 যে জিনিসটা বলছে, প্রবলেমটা বলছে সেটা দেখো। বলছে কি একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করছে। ঘাত বল কত? এইটা ছিল আমাদের 87 এর প্রবলেম। তো এখানে কিন্তু বলছে ঘাত বল কত। তো অনেকেই যে জিনিসটা করছো, অনেকেই করছো কি 5 × 10 করছো। এই যে 5 × 10 অর্থাৎ বল ইনটু সময়, এই দুটোর গুণফলকে তো বলা হয় বলের ঘাত। আর প্রশ্ন কি বলছে ঘাত বল। তো ঘাত বল কি 1 কাইন্ডস অফ একটা বল, মানে এটার আনসার হবে 5 নিউটন। যেহেতু ঘাত বল বলছে এটার আনসার 5 নিউটন। আর যদি বলের ঘাত বলতো, বলের ঘাত যদি বলতো আমাদের প্রবলেমে, তাহলে হইতো 5 × 10 দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের 50 নিউটন সেকেন্ড। তো প্রবলেম পড়বা। এই প্রবলেমটা অনেকেই মিস্টেকটা করছে। এই যে কমন যে মিস্টেকগুলো, এই কমন মিস্টেকগুলোর জন্যই আমাদের অনেকেরই কিন্তু ভার্সিটিতে চান্স হয় না। এখন অব্দি অনেকেরই ভার্সিটিতে চান্স হয়। তাহলে যেহেতু শেষের দিকে আমাদের সেক, সো এই মিস্টেকটা যদি করো এখন পা পিছলে যাবে। যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের তো ভাই পা পিছলে যাবে। তারপরে দেখো 88 এর প্রবলেমও জানি না তোমরা কি করছো আসলে। প্রবলেমগুলো ফিজিক্সের প্রবলেমগুলো খুবই ইজি ছিল, বাট তবু আশানুরূপ রেজাল্ট তোমরা তুলতে পারবে আর কি। এখানে কি বলছে দেখো 2 কেজি ভরের একটি গুলোকের চক্রগতির ব্যাসার্ধ 0.05 মিটার ফলে জড়তার ভ্রামক কত? তো এখানে কি বলছে দেখো 2 কেজি ভরের একটি ফাঁপা গোলকের চক্রগতির ব্যাসার্ধ 0.05 মিটার হলে জড়তার ভ্রামক কত? তো এখানে এই যে 5/2 mr² বা 7/2 বা 2/3 mr² একটা ফর্মুলা আছে, অনেকে এই ফর্মুলা দ্বারা করছে। আসলে ভাই তাইলে যদি এই ফর্মুলা দিয়ে যদি তোমরা করো ভাই, তাইলে বলবো যে জড়তার ভ্রামকের ধারে কাছেও তোমরা নেই। জড়তার ভ্রামক I সমান আমরা জানি কি, মূল সূত্র তো এটা, I সমান আমরা জানি কি mk²। যদি বল এবং চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা শেপ দেখার দরকার আছে? কোনো দরকার নেই। এটার আনসার খুব সহজ। m এর মান কত দেওয়া আছে 2, k এর মান দেওয়া আছে 0.05 শেষ। তো এত নাটক করার কি দরকার আছে? তোমরা তো নাটক করে এটাকে সিনেমা বানিয়ে ফেলছো আর কি। তাহলে এটা হবে 5 × 10⁻³ কেজি মিটার স্কয়ার শেষ। অনেকেই দেখলাম যে 5/2 mr² দ্বারা করছে, আরেকজনে করছে মেবি 2/3 mr² দ্বারা। ওই যে শেপের একটা ফর্মুলা আছে, ওইটা ছিল যদি বস্তুর ব্যাসার্ধ দেওয়া থাকে। আর এখানে কি দেওয়া আছে? ওইগুলোকে চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে। চক্রগতির ব্যাসার্ধ এবং বস্তুর ব্যাসার্ধ তো সেম না। তো জিনিসটা বুঝতে হবে, বুঝতে পারছি? জিনিসটা আমাদের বুঝতে হবে। তারপরে দেখি ওকে। তারপরে দেখো একটা দেয়াল ঘড়ির কত প্রবলেম নং আমাদের 100। আমাদের প্রবলেম নং 100 এইটা আমরা দিই। তো আমাদের প্রবলেম নং 100 এর মধ্যে কি আছে দেখি আমরা। এখানে কি বলছে দেখো, একটি দেয়াল ঘড়ির
একটি দেয়াল গড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য একটি দেয়াল গড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার হলে এর কৌণিক বেগ কত? আচ্ছা, যাই হোক। সো একটা জিনিস তোমরা জানো কিনা জানি না, কৌণিক বেগ যে হতো আর কৌণিক কম্পাঙ্ক সেম হতো। তো বলছে কি একটি দেয়াল গড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য দেওয়া আছে এত, তাহলে বলছে কৌণিক বেগ কত। তো এখানে দেখলাম যে এই দৈর্ঘ্য নিয়ে অনেকে কাজ করছে, এখানে তো দৈর্ঘ্য নিয়ে কাজ করতে হবে না। আগে বলো আমাদের মিনিটের কাটার পর্যায়কাল কত? প্রথম কথা হচ্ছে মিনিটের কাটার পর্যায়কাল কত। তাহলে মিনিটের কাটা পর্যায়কাল বলতে কি, যে কোনো একটা বস্তু যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে আবার ওই পয়েন্টে ফিরাইতে যে সময়টা লাগে সেটাই তো পর্যায়কাল। তাহলে মিনিটের কাটা ধরো 12 থেকে যাত্রা শুরু করছে আবার 12 ফিরাইতে কত সময় লাগে? 60 মিনিট লাগে। ওকে, এখন দেখো ওই যে তোমরা আগেই বলছিলা একক দিতে হবে কিনা বা মাত্রা দিতে হবে কিনা, এই প্রশ্নে মাস্ট বি তোমাকে একক ইউজ করতে হবে, আদারওয়াইজ এই প্রশ্নের আনসার ভুল হবে। কেন আনসার ভুল হবে আমি এটা বলে দিই, বা তোমরা দেখবা কি জন্য আনসারটা ভুল হবে। তাহলে বলো মিনিটের কাটার পর্যায়কাল কত আমরা জানি? 60 মিনিট। বা আমি বলতে পারি 3700 সেকেন্ড, বা আমি বলতে পারি 1 আওয়ার। এই তিনটার মধ্যে তো কোনো কিছু ভুল আছে? কোনো কিছু ভুল নেই। তাহলে দেখো কৌণিক বেগের ফর্মুলাটা কি ভাই? কৌণিক বেগের ফর্মুলা জানি আমরা ওমেগা সমান 2π/t। আচ্ছা, তো 2π রাখো, এখন তুমি পাইকে চাইলে তুমি 3.1416 চাইলে লিখতে পারো, বা তুমি এইভাবে রাখতে পারো। আচ্ছা, রাখলাম। আমি ধরো ভাঙবো না, আমি এইভাবে লিখে দেবো। তো ধরো 2π, এখন কেউ বসেছে টির মান 60, তার মানে এটা যদি কাটাকাটি করি তার মানে আসবে π/30। এখন কেউ যদি π/30 লিখে, মানে আমি কি বুঝবো? কোনো তো ইউনিট লিখছে না। আবার কেউ লিখছে ধরো এখানে টির মান 60 না বসে 2π/3600, মানে কি π/1800। আবার অনেকেই লিখতে পারে 2π। তিনটেই কিন্তু কারেক্ট, বাট কি ভাইয়া তিনটেই কারেক্ট বাট কোনো ইউনিট নেই। তাহলে আমি কি ধরবো? ধরো আমি পেপারটা দেখতেছি, তোমাদের সেটে অ্যাপ্লাই করছে, ধরো কতজন অ্যাপ্লাই করছে, ধরো তোমাদের করলো 2000 জন অ্যাপ্লাই। সাপোজ সিট আছে কয়টা? 180টা। দেখো আমাদের যে কম্পিটিটিভ এক্সাম মানে প্রতিযোগিতামূলক এক্সামে যেরকম পেপার দেখা হয়, আমার এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে কি রকম হয়, মানে আমি যদি টিচার প্যানেলে থাকতাম তাহলে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করতাম হয়তো। তো আমার সিট আছে ধরলাম 180, প্লাস মাইনাস করে 200টা, আমাকে 200 জন স্টুডেন্টকে নির্বাচন করতে হবে। অ্যাপ্লাই করছে 2000, পরীক্ষা দিচ্ছে ধরলাম 1500। তো 1500 থেকে আমি 200 জনকে নির্বাচন করব, 1300 জনকে কি করবো? আমি বাদ দিয়ে দিব। তো আমি 200 জনকে নির্বাচন করলাম, হাতে রাখলাম আরো ধরো 50 জনের মতো, তার মানে 250 জনকে আমি নির্বাচন করবো। তার মানে বাকি যে 1250 জন এগুলাকে কি করবো? আমি আউট করে দিব। এখন যদি কেউ লেখছে π/30, কেউ লেখছে π/180, কেউ লেখছে 2π, তিনজনে তিনটা আনসার করছো। তোমরা 3 বন্ধু বইছো, তিনজনে তিনটা আনসার করছো, কোনো ইউনিট দেও নাই বাট করছো। আবার আরেকজনের চতুর্থ একজন বন্ধু ইউনিট দিয়েছে। ওকে, ইউনিট দিয়েছে। এখন তোমাদের জিপিএস আমার কিন্তু 1250 জনকেই কিন্তু আমাকে বের করে দিতে হবে, মাত্র 250 জনকে রাখতে হবে। তো আমি যদি এইভাবে দয়ামায়া করতে যাই তাহলে দেখা যাবে যে আমার এইখানে 1100 জন দেখে যাচ্ছে। তো আমি তো এই দয়ামায়াটা দেখাইব না। আমি তোমার একটু যদি ভুল পাই, আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমি যদি একটু তোমার ভুল পাই তাহলে কিন্তু তোমার এই মার্কটা আমি কেটে দিব। কারণ আমার যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের যত তাড়াতাড়ি আমি ছাঁটাই করতে পারবো তত তাড়াতাড়ি আমি আরেকজনকে মেরিটে দিয়ে দিতে পারবো। আমার কষ্ট কম হবে, এটা হয়তো আমার পয়েন্ট অফ ভিউ। আর এইরকম আমার একজন রিলেটিভস লাগে আর কি, উনিও বলছিলেন যে, উনি আবার টিচার, উনি বলছেন যে কম্পিটিটিভ এক্সামে এইভাবেই করা হয় আর কি। ওকে, কম্পিটিটিভ এক্সামে এইভাবেই দেখা হয় খাতাগুলো, বুঝতে পারছি। তো ইউনিটটা দেওয়া মাস্ট। তো এইটার ইউনিটটা কি হবে? এইটার ইউনিট হবে দেখো রেডিয়ান পার মিনিট, এইটার ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড, আর এইটার ইউনিট হবে রেডিয়ান পার আওয়ার। আচ্ছা, এখন তোমার হয়তো অনেকে বলতে পারে যে পাইকে যদি আমি ভেঙে 3.1416, এটা রাখার কোনো সমস্যা নেই, বাট শেষে এই ইউনিটটা অ্যাড করে দিবা। তো হোপফুলি আমি বুঝাইতে পারছি যে একক দেওয়া ইম্পর্টেন্ট কি না, ঠিক আছে। সো এই জিনিসটাই করছিল আর কি গত ইয়েতে। তো 100 নং পর্যন্ত শেষ হইল। তারপরে আমাদের যে ইয়েটা দেখো,
তারপরে কোন প্রবলেমটা নিয়ে আলোচনা করতে পারি? আচ্ছা, আর তো মোটামুটি সবই পারছো। আচ্ছা দেখি, 119, হ্যাঁ 117, এখানে যে ভুলটা করছিলাম বা যে ভুলটা অনেকেই করতে পারো আর কি 117 নং প্রবলেমে, সেইটা একটু লিখে দিন। 117 প্রবলেমটা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ কত? অক্সিজেনের আরএমএস বেগ কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ কত? তো আমরা আরএমএস বেগের ফর্মুলা জানি কি? সি আরএমএস বেগের ফর্মুলা জানি √3RT বাই হচ্ছে এম। এই এমটা জানি কি? মোলার আণবিক ভর, অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে এই এম এর ভ্যালু কত? 32। বাট 32 এটা যেটা জানি সেটা হচ্ছে আমরা গ্রামে জানি, সো এটাকে তোমাকে কেজিতে নিতে হবে। এই জিনিসটা আমরা করি না, এর জন্য অনেকের আনসার হয় না আর কি। তো এটাকে 10^3 করতে হবে। আর আর এর মান কত? এই কেসে আর এর মান হচ্ছে 8.314, আর টি এর মান কত? টি এর মান আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে আমাদের 303 কেলভিন। তাহলে এখন কিন্তু আমাদের আনসারটা হবে 3 × 8.14 × 303 বাই হচ্ছে 32 × 10^3। এখানে যে মিস্টেকটা করি আমরা, এই যে 10^3 এই জিনিসটা আমরা দেই না আর কি, আমরা এই 32টা বসিয়ে দিই। তো যারা 32 বসিয়ে দিবা তাদের আনসার ভুল হবে আর কি। সো এটার আনসার হচ্ছে 485.97 ms−1 সিআরএমএস বেগ। ওকে, তারপরের যে প্রবলেম 121 যে প্রবলেমটা, এই প্রবলেমটা তোমাদের তরঙ্গের আর কি, যদিও তোমাদের শর্ট সিলেবাসে নাই, শর্ট সিলেবাসের বাইরের যে প্রবলেম। আমি কিন্তু তোমাদের যারা কোর্সে রেগুলার বেঁচে আসো আর কি, তোমাদের কিন্তু আমি তরঙ্গ অধ্যায় পড়াইছি, তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া পড়াইছি, তারপরে আর কি পড়াইছি, যে জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়াইছি, ইম্পর্টেন্ট অধ্যায়গুলো পড়াইছি। তো তোমরা আবার তোমাদের আমি কিন্তু ভার্সিটি করে কিন্তু প্রশ্নব্যাংক দিয়ে দিয়েছি এই অধ্যায়গুলো, যেগুলো তোমরা পাও নাই আর কি। তো তোমরা আবার বলতে পারবে না যে ভাই এটা তো শর্ট সিলেবাসের বাইরে থেকে আইছে। শর্ট সিলেবাসের বাইরে যে যে জিনিস পড়াইছি এর বাইরে একটা প্রশ্ন আসবে না, একটা প্রশ্নও আসবে না। দেখো তুমি পরীক্ষা দিয়ে আসো, 18 তারিখ পরীক্ষা দিয়ে আইসো, তারপরে আমাকে বললো। তো দেখো 121 প্রবলেম বলছে কি? কোনো তরঙ্গের পরপর 9টি বিন্দুর দূরত্ব, 9টি বিন্দুর পরপর 9টি বিন্দুর দূরত্ব 12 মিটার হলে, 12 মিটার হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? তার তরঙ্গ দৈর্ঘ্য কত? তো কোন তরঙ্গের পরপর 9টি বিন্দুর দূরত্ব 12 মিটার হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? তো এইখানে যারা নিউ ক্লাসটা দেখছো, তো তোমরা যে জিনিসটা মাথায় রাখবা সেটা মাথায় রাখো যে পরপর 3টি নিস্পন্দন বা সুস্পন্দন বিন্দুর দূরত্ব ইজ ইকুয়াল ল্যামডা। পরপর 3টি নিস্পন্দন বা সুস্পন্দন বিন্দুর দূরত্ব ইজ ইকুয়াল ল্যামডা। মানে এটা আমরা ঐকিক নিয়মে করতে যাবে না, বলছে কি 9টি বিন্দুর, কোন তরঙ্গের 9টি বিন্দুর, কেন 9টি নিস্পন্দন বিন্দু, এখানে আমি একটু মিস্টেক করছি, 9টি নিস্পন্দন বিন্দু হবে, 9টি নিস্পন্দন বিন্দু। কোন তরঙ্গের 9টি নিস্পন্দন বিন্দু দূরত্ব 12 মিটার হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? এখন যারা ঐকিক নিয়ম খাটাইবা, যেহেতু পরপর 3টি নিস্পন্দন বিন্দুর দূরত্ব ল্যামডা, তার মানে পরপর 9টি যেহেতু বলছে, তার মানে এখানে হবে 3 ল্যামডা। এই ঐকিক নিয়ম খাটাইলে কিন্তু শেষ, ধরা হয়ে গেছে। এটার ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা করতে হবে, রাফের মধ্যে ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। ডায়াগ্রামটা কিরকম? এই যে তরঙ্গের একটা ডায়াগ্রাম, যাই হোক। তো নিস্পন্দন বিন্দু এই যে লাইনটা দেখছি, এই লাইনের উপরে বিন্দুগুলো নিস্পন্দন বিন্দু। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো আমি 9টা নিস্পন্দন বিন্দু লিখছি। আর কি বলছে? এই 9টা নিস্পন্দন বিন্দু দূরত্ব বলছে 12 মিটার, মানে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত হচ্ছে আমাদের 12 মিটার বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত। তো আমি এখানে একটা কিওয়ার্ড লিখে দিচ্ছি যে পরপর 3টি সুস্পন্দন বিন্দু দূরত্ব হচ্ছে ল্যামডা। তার মানে
এইখান থেকে এইখান কি আমাদের ল্যামডা। আবার দেখো এইখান থেকে 3 থেকে 5 কি এগেইন ল্যামডা, কারণ 3 4 5 তিনটা নিস্পন্দন বিন্দু আছে, 1 2 3 তিনটা নিস্পন্দন বিন্দু আছে। আবার 5 থেকে 7 পর্যন্ত কি ল্যামডা, 5 6 7 তিনটা নিস্পন্দন বিন্দু, এবং 7 থেকে 9 পর্যন্ত কি এগেইন ল্যামডা, কারণ 7 8 9 তিনটা নিস্পন্দন বিন্দু। তাহলে পরপর 9টা নিস্পন্দন বিন্দুর মধ্যে কয়টা ল্যামডা পাইছি ভাইয়া? আমরা 4টা ল্যামডা পাইছি। তার মানে এটা आंसर হবে 4 ল্যামডা সমান হচ্ছে 12। তার মানে ল্যামডা সমান কত হবে? 12/4, দ্যাটস ওয়াই 3 মিটার। তার মানে এটার তরঙ্গ দৈর্ঘ্য হবে 3 মিটার। এটার তরঙ্গ দৈর্ঘ্য হবে 3 মিটার। তো আশা করি এটা বুঝতে পারছি। সো এই টাইপের প্রবলেম আসলে কিন্তু এখন আমরা পারবো। এই টাইপের প্রবলেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বেশিরভাগ আসতো, বেশি আসতো। তারপরে 122 যেটা আসছে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া থেকে। একশো বাইশে কি বলছে দেখুন, 50 কুলম, ঠিক আছে, 50 কুলম আধানকে 50 কুলম আধানকে স্থির অবস্থায়, ঠিক আছে, স্থির অবস্থায় 1 টেসলা চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে, চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে আধানটির উপর, চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে আধানটির উপর কত বল প্রয়োগ করতে হবে? কত বল প্রয়োগ করতে হবে? তো বলছে কি দেখো, 50 কুলম আধানকে স্থির অবস্থায় 1 টেসলা চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে আধানটির উপর কত বল প্রয়োগ করতে হবে। তো আমরা দেখছিলাম গতিশীল চার্জের ক্ষেত্রে চুম্বক বলের যে ফর্মুলাটা সেটা ছিল এইভাবে, F সমান QVV sin থিটা। এই কিউটা কি? কিউটা হচ্ছে আমাদের আধান, মানে 50 কুলম দেয়া আছে। ভিটা কি? ভিটা হচ্ছে আমাদের এই যে ক্যাপিটাল ভিটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের মান, দেয়া আছে। sin থিটা এটা তুমি 90 ডিগ্রি ধরতে পারো। আচ্ছা যাই হোক, এখন এই ভিটা কি? ভিটা হচ্ছে তোমার কি যে চার্জটা আছে, চার্জের বেগ, যেহেতু বলছে এখানে স্থির অবস্থায় বলছে না, তার মানে এটার ভি এর आंसर হচ্ছে 0, তার মানে এটার आंसर হবে 0, কারণ কি ভিটা 0, যেহেতু স্থির। বুঝতে পারছি? সো এই টাইপের প্রবলেম এই বছর আসছে 25-26 মেবি রাজশাহীতে আসছে, আর কই আছে কৃষিতে মেবি আসছে, ভুলে গেছি, বাট 25-26 দুইটা ইউনিভার্সিটিতে এই টাইপের প্রশ্ন আসছে, সেম, জাস্ট খালি এটা চেঞ্জ করে দিয়েছে। তারপরে ওকে, 131 নং প্রবলেম, সেটা যদি আমরা একটু দেখি। আচ্ছা 131 নং প্রবলেম এখানে লিখে দিই নিচে। 131 এ বলছে কি দেখো, দুটি ভেক্টরের ডট গুণফল ও ক্রস গুণফলের মান সমান হলে মধ্যবর্তী কোণ কত? দুইটা ভেক্টরের ডট গুণফল এবং ক্রস গুণফলের মান যদি সমান হয় তাহলে মধ্যবর্তী কোণ কত? সো এইটা খুব ইজি একটা প্রশ্ন, যেহেতু মান বলছে, তাহলে ডট গুণফলের মান জানি কি, দুইটা ভেক্টর ধরে নিলাম a এবং b, তাহলে তার ডট গুণফলের মান কি ab cos θ, এবং ক্রস গুণফলের মান কি, ক্রস গুণফলের মান জানি আমরা কি ab sin θ, জাস্ট মান বলছে, তাহলে ab সেম, টুস করে কেটে দিলাম। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি দেখো, sin θ বাই হচ্ছে cos θ ইজ ইকুয়াল কত 1, তাহলে tan θ সমান 1, তাহলে মধ্যবর্তী কোণ দাঁড়াইলে কত? θ সমান আমরা কত লিখতে পারি? 45 ডিগ্রি। তাহলে θ সমান আমরা কত লিখতে পারি ভাই? 45 ডিগ্রি। তারপরে
137, এই 137টাকেও আবার তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো। 137 যেটা জিএসটি এবং সেক দুইটার জন্য ইম্পর্টেন্ট। 137, ঠিক আছে। এখন 137 যেটা করাইবো সেটাকেও তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো, সেটাও আমি শর্টকাটেই দেখিয়ে দিব, কোনো সমস্যা নাই, শর্টকাটেই দেখিয়ে দিব। প্রবলেমটা কি সেটা আগে আমি লিখি, তারপরে তোমরা বুঝো, তারপরে সলিউশন দিই। তো প্রবলেমটা হচ্ছে এরকম যে একটি বস্তু 4 সেন্টিমিটার বিস্তারে, ঠিক আছে, বিস্তারে সরল সন্দিত স্পন্দন সম্পন্ন করছে, সরলসন্দিত স্পন্দন সম্পন্ন করছে। ফাইন। সাম্যাবস্থা হতে কত দূরত্বে বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে। গতিশক্তি স্থিতিশক্তির সমান হবে, স্থিতিশক্তির সমান হবে। তো এইটাকেও তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো ফর জিএসটি বা সেক। তো সরলসন্দিত স্পন্দন গতির যদি গতিশক্তি এবং স্থিতিশক্তির সমানের কথা বলে এবং বিস্তার যদি দেওয়া থাকে এবং গতিশক্তি এবং স্থিতিশক্তি সমান হবে, এই ধরনের টার্ম যদি বলে, তাহলে তো x সমান তুমি লিখতে পারবা a/√2, অর্থাৎ a/√2 দূরত্বে কিন্তু গতিশক্তি স্থিতিশক্তির সমান হয়। তাহলে টার্মটা হচ্ছে গতিশক্তি স্থিতিশক্তির সমান হইলে কিন্তু a/√2 লিখতে পারবা। কারণ এর ভ্যালু কত দেওয়া আছে? এর ভ্যালু দেওয়া আছে আমাদের 4, এটা হচ্ছে √2, কারণ আনসারটা হচ্ছে 2√2 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা শর্টকাটে করে ফেলবা কখন? সরলসন্দিত স্পন্দন গতি যদি বলে, সরলসন্দিত স্পন্দন গতি বলছে এবং বলছে কি গতিশক্তি এবং স্থিতিশক্তি সমান, তাহলে ফর্মুলা হচ্ছে x = a/√2, তাহলে এটার আনসার হচ্ছে 2√2। ওকে, তাহলে আমরা দেখি এখন 147 নং প্রবলেমটা দেখি। এই 147 নং প্রবলেমটাও কিন্তু এগেইন ইম্পর্টেন্ট, সো বি অ্যালার্ট। ঠিক আছে, বি অ্যালার্ট মোটামুটি শেষই বলা যায় আমাদের 147। তো 147-এ কি বলছে দেখো, যে দুটি সমান ধারকত্বের ধারককে প্রথমে শ্রেণীতে ও পরে সমান্তরালে সংযুক্ত করা হলো, হলে শ্রেণী ও সমান্তরাল তুল্য ধারকত্বের অনুপাত কত? তুল্য ধারকত্বের অনুপাত কত? তো দেখো এখানে কি প্রবলেম বলছে, দেখো বলছে দুইটি সমান মানের ধারকত্বকে প্রথমে তুমি শ্রেণীতে যুক্ত করছো আর পরে তুমি সমান্তরালে যুক্ত করছো, তাহলে শ্রেণী এবং সমান্তরালে তুল্য ধারকত্বের অনুপাত কত? তাহলে আমরা ধরে নিলাম দুইটা ধারক দেওয়া আছে, একটা C1, দুইটাই যেহেতু সমান বলছে তার মানে C1 = C2 সমান ধরছে কি C। এখন ধারককে প্রথমে তুমি শ্রেণীতে যুক্ত করছো, তাহলে শ্রেণীতে যুক্ত করলে আমরা জানি সমমানের যদি n সংখ্যক ধারক থাকে, সমমানের n সংখ্যক ধারক তুমি যদি শ্রেণীতে যুক্ত করো, তাহলে CS সমান তুমি লিখতে পারো C/n। তাহলে এখানে কয়টা ধারক আছে? দুইটা ধারক আছে, তার মানে CS শ্রেণীর ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে তুল্য ধারক করতে হবে C/2। আর সমমানের যদি n সংখ্যক ধারক তুমি সমান্তরালে যুক্ত করো, তাহলে ফর্মুলা হচ্ছে NC। তাহলে এইখানে CP সমান কত হবে ভাইয়া? CP সমান হবে 2C।
এখন আমাকে প্রশ্ন বলছে কি শ্রেণী এবং সমান্তরালের তুল্য ধারকত্বের অনুপাত কত, তাহলে শ্রেণী এবং সমান্তরাল অর্থাৎ সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2c, তার মানে আনসারটা কি দাঁড়াবে, আনসারটা দাঁড়াবে 1:4। আনসারটা কি দাঁড়াবে ভাই 1:4, এটা কিন্তু ডিভাইডেড দেওয়া আছে। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখা, কারণ আমরা জানি কি এই যে ধারকের যে শ্রেণী সমবায়, ধারকের শ্রেণী সমবায় হয় রোধের উল্টা, রোধের যে সমান্তরালের ফর্মুলা মানে 1/Rp = 1/R1 + 1/R2, সেটাই ধারকের শ্রেণীতে অ্যাপ্লিকেবল হয়, এবং ধারকের সমান্তরালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় রোধের শ্রেণী যে ফর্মুলা, অর্থাৎ RS = R1 + R2 + R3 ... সিমিলারলি সমান্তরালের অর্থাৎ Cp = C1 + C2 + C3 ... তারপরে 159 নং প্রবলেমটা আমরা দেখি। 159, তো শেষের দিকে এসে বলি, তো যারা যারা এইভাবে প্র্যাকটিস এক্সাম দিতে চাও তোমরা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো। এক্সাম ব্যাচে কোর্স ফি কিন্তু 550 টাকা। আবার যাদের ধরো বেসিক দুর্বল, তোমরা চাচ্ছ যে না তোমাদের স্লাইড দরকার, শেষ সময় গুছানো স্লাইড দরকার, গুছানো স্লাইড প্লাস ক্লাস রেকর্ড, এগুলোর জন্য তোমরা আমাদের রেগুলার ব্যাচে ভর্তি হইতে পারো। রেগুলার ব্যাচের ফি হচ্ছে 899 টাকা, 899 টাকা। ওকে, আর যারা এ যাবৎ কাল এতটুকু পর্যন্ত ভিডিও দেখে তোমরা রেগুলার ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, তোমাদের চুপি চুপি বলে ফেলি, তোমরা যদি ভিডিও এই পর্যন্ত দেখে ফেলো তাহলে তোমরা আমাদের রেগুলার ব্যাচে ভর্তি হইতে পারো কত টাকা জানো, 750 টাকা দ্বারা। ঠিক আছে, তো তুমি বলবা, জাস্ট ইনবক্সে এসে বলবা যে ভাই আপনি তো ভিডিওতে বলছিলেন যে রেগুলার ব্যাচে 750 টাকা দ্বারা ভর্তি হওয়া যায়, তো তোমরা 750 টাকা দ্বারা রেগুলার ব্যাচে ভর্তি হতে পারো। মানে এক্সাম বেস থেকে মাত্র 200 টাকা বলন দিচ্ছ, 200 টাকা বলন দিয়ে তুমি কি পাচ্ছ, 200 টাকা বলন দিয়ে তুমি ক্লাস ম্যাটেরিয়ালস পাচ্ছ, এই যে অধ্যায়গুলো যেগুলো ফুল সিলেবাস আছে, যেগুলো তোমার জিএসটির জন্য কাজে দিবে প্লাস সেকেন্ডের জন্য কাজে দিবে, জাস্ট শেষ সময়ের জন্য তোমাদের একটা নোট বলতে পারো, নোট। আর পরীক্ষা তো তুমি এমনিতেই পাচ্ছ, ঠিক আছে, পরীক্ষাটা তুমি এমনিতেই দিতে পারছো। আর প্রিভিয়াস যে অধ্যায়ভিত্তিক যে পরীক্ষাগুলো হয়েছে এগুলো রেগুলার বেসে হয়েছে, তো সো রেগুলার বেসে অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছ, ওই প্রশ্নগুলো তুমি দেখতে পাচ্ছ। যে ধরো তুমি আজকে ধরো তোমার একটা অধ্যায় খুব বেসিক দুর্বল, সো ওই অধ্যায় তুমি আমাদের ক্লাস লাইভ দেখলা বা প্রয়োজন মনে হলে ক্লাস রেকর্ড দেখলা, দেখে আচ্ছা আমি ওই পরীক্ষাটা দিই, তো ওই পরীক্ষাটা দিতে পারলাম অধ্যায়ভিত্তিক। রেগুলার পরীক্ষা তো আর আছে। তো আমরা এখন দেখি 159, তো বলে দিলাম আর কি ভিডিওর মধ্যে, যারা এই যাবৎ কাল ভিডিও দেখে তোমরা আসছো তোমরা জাস্ট ইনবক্সে একটা মেসেজ দিবা, এই যে নাম্বারটা 01724061824, চাইলে এই নাম্বারে বিকাশ মানি করার পরে ইনবক্সে এসে মেসেজ দিয়ে ভাই আপনি বলছেন 750 টাকা দিয়ে যুক্ত হওয়া যাবে, টাকাটা সেন্ড করে দিচ্ছি। ওকে, আচ্ছা যাই হোক, এখন আমরা দেখি 159 কি বলছে দেখো, বলছে একটি এমিটারের অভ্যন্তরীণ রোধ একটি এমিটারের অভ্যন্তরীণ রোধ 0.82 ওহম। আচ্ছা, এবং এটি সর্বোচ্চ 5 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারে, আচ্ছা, তো এর সাহায্যে 25 এম্পিয়ার মাপতে হলে সমান্তরালে কত মানের রোধ যুক্ত করতে হবে, তো কি বলছে ভাই দেখো, বলছে একটি এমিটারের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.82 ওহম এবং এটি সর্বোচ্চ 5 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারে। এর সাথে 25 এম্পিয়ার মাপতে হলে সমান্তরালে কত মানের রোধ যুক্ত করতে হবে, দ্যাটস মিন একটা শান্ট ইউজ করতে হবে, মানে এমিটারের পাল্লা বৃদ্ধি করতে হবে। সো এমিটারের পাল্লা বৃদ্ধির ফর্মুলা কি দেখছিলাম আমরা, এমিটারের পাল্লা বৃদ্ধির ফর্মুলা আমরা জানি S সমান R বাই হচ্ছে n-1। এখন n হচ্ছে কত গুণ তুমি বেশি মাপবা, দেখো এ মাপতে পারতো কত 5 এম্পিয়ার, এখন তোমাকে মাপতে হবে কত 25, তার মানে nটা হবে কতটুকু তোমাকে মাপতে হবে 25 আর কতটুকু মাপতে পারতো 5, এই দুটা রেশিও, কতটুকু মাপতে হবে এবং কতটুকু মাপতে পারতো, এই দুটা রেশিওটাই হচ্ছে n, দ্যাটস ওয়াই n এর মান হচ্ছে 5 আর r এর মান তো দেয়া আছে 0.82, তার মানে 0.82 বাই হচ্ছে 5 - 1, দ্যাটস ওয়াই এটার आंसर কত আসবে, এটার आंसर আসবে 0.205
ওহম। তার মানে এই যে ওহমটা এটা কিন্তু সমান্তরালে যুক্ত, এখানে তো উল্লেখ করেই দিছে। যদি উল্লেখ না করে থাকতো তাহলে কি করতে হতো, এমিটার পাল্লা বৃদ্ধি করতে আমরা শান্ট ইউজ করতে হয় এবং শান্টটা অলওয়েজ সমান্তরালে থাকে। বুঝতে পারছি? তো পরীক্ষায় তোমাকে এইভাবে উল্লেখ করেও দিতে পারে, আবার তোমাকে বলতে পারে যে 25 এম্পিয়ার মাপতে হলে কি অবস্থা গ্রহণ করতে হবে। তার মানে এত ওহম রোধ সমান্তরালে যুক্ত করতে হবে, তা তোমাকে বলে দিতে হবে এত মানে শান্তি যুক্ত করতে হবে। শান্তি যদি তুমি উল্লেখ করো, সমান্তরাল উল্লেখ করার কোনো দরকারই নেই। শান্ট মানেই নিজেই সমান্তরাল, এটা মাথায় রাখা। এবং শেষ, আজকের ক্লাসের শেষ প্রবলেম 150। ওকে, 150। এইটাও কিন্তু আবার ওই যে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। দিস ইজ ইম্পর্টেন্ট ম্যাথ। এটা ফুল সিলেবাসের তাহলে এটা ইম্পর্টেন্ট ম্যাথ। আসলে এক্সামের কিন্তু কোনো সিলেবাস হয় না। একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 40 সেন্টিমিটার, এর মধ্য দিয়ে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে কুণ্ডলীর কেন্দ্রে 3.415 into 10 inverse 3 টেসলা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কুণ্ডলীর পাক সংখ্যা কত? তো এটা জিএসটি একটা প্রবলেম, বা সেকেন্ড মেবি 16-17 সেন্টিমিটার প্রবলেম আসছে। তো এটা ফুল সিলেবাসের প্রবলেম, তাহলে তো তড়িৎ প্রবাহ চুম্বক জাস্ট ফর্মুলা বসালে কিন্তু আনসারটা হয়ে যাবে। তো এখানে কি বলছে দেখো, একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ যদি আছে 40 সেন্টিমিটার, এর মধ্যে দিয়ে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে কুণ্ডলীর কেন্দ্রে এত মানের চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে পাক সংখ্যা কত? তাহলে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে n সংখ্যক পাকের ক্ষেত্রে আমরা জানি যে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে P is equal mu naught ni বাই হচ্ছে আমাদের 2r, mu naught ni বাই হচ্ছে 2r। তাহলে mu naught মানে কি, শূন্য মাধ্যমের চুম্বক প্রবেশতা, এটার মান হচ্ছে 4 পাই ইনটু 10 ইনভার্স 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এটা হচ্ছে মিউ নটের ভ্যালু। দেন এনটা আমরা বের করব, আর এর ভ্যালু কত দেওয়া আছে 40 সেন্টিমিটার বা 0.4 মিটার। আই কত দেওয়া আছে ভাই? আই দেওয়া আছে আমাদের 6 অ্যাম্পিয়ার। আর ভির মান কত দেওয়া আছে? ভির মান দেওয়া আছে এত টেসলা, যে 3.415 ইনটু 10 ইনভার্স 3 টেসলা। তাহলে এখান থেকে এনটা বের করে ফেলবা। তাহলে এন সমান তাইলে আমাদের কি হবে, যে 2rv বাই হচ্ছে মিউ নট আই। এখন ভ্যালু বসিয়ে ফেলো, যে 2 ইনটু 0.4 ইনটু 3.415 ইনটু 10 ইনভার্স 3 বাই হচ্ছে 4 পাই ইনটু 10 ইনভার্স 7 ইনটু হচ্ছে আমাদের 6। এইটা বসাইলে এটার आंसर আসবে 362.34, বা তুমি এটাকে লিখতে পারো 362। তার মানে আমাদের পাক সংখ্যাটা হবে 362। এই ছিল তোমাদের যে এক্সাম বেসটা নিয়েছিলাম, ওই এক্সাম বেসে যে ফিজিক্সের যে মিস্টেকগুলো করছো বা যেগুলোর সলভ তোমাদের পারা উচিত ছিল, এই সলভগুলোর সলিউশন। তারপরেও যারা এক্সাম বেসে এক্সাম পরীক্ষা দিছো, তোমাদের যদি আর কোনো প্রবলেম, মানে এগুলো তো আমি দেখাইছি, মানে আমার কাছে মনে হয়েছে তোমাদের বলছিলাম যে তোমরা পরীক্ষা দেওয়ার পরে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করবা, তোমরা কেউই প্রবলেম শেয়ার করো নাই। তো আমার কাছে মনে হয়েছে যে এই প্রবলেমগুলো ইম্পর্টেন্ট ছিল এবং এই প্রবলেমগুলো অনেকেই পারে নাই আর কি। সো এই প্রবলেমগুলো তোমাদের কি করা উচিত, তা সলভ করা উচিত। তো আমি আমার জায়গা থেকে আমি আমার রেসপন্সিবিলিটি থেকে দিলাম, তোমাদের তো রেসপন্সিবিলিটি নাই। টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে একজনের কোনো খবর নাই। তো যাই হোক, তারপরে তোমাদের যদি ফিজিক্সের কোনো প্রবলেম থাকে অবশ্যই শেয়ার করবো, আমাদের ডিসকাশন গ্রুপে অবশ্যই আলোচনা করবা। করার পরে আমি চেষ্টা করবো, যদিও আমার সময় নাই তবুও আমি এইভাবে যতটুকু সময় পাইবো। এই যেমন এখন টিউশন থেকে এসেই মনে হলো যে না, নিজ রেসপন্সিবিলিটি থেকে, তোমরা তো বলো নাই আমিই দিই, তো নিজ রেসপন্সিবিলিটি থেকে দিলাম। তো যাই হোক, আর যারা কোর্সে নাই আর কি, তোমরা চাইলে রেগুলার বেচে না ভর্তি হয়ে এক্সাম বেচে ভর্তি দিতে পারো। এক্সাম বেচের ফি হচ্ছে 550 টাকা। এই যে বিকাশ নাম্বার 01724061824।
ওকে, এবারে প্রতিনিয়ত এক্সাম দাও, শেষ সময় একটু ভালো করে পড়াশোনা করো। আর কি বলবো, তোমরা তো অনেক বেশি বুঝদার হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছো। সো নিজের বুঝটা, একটা কথা আছে না, নিজের বুঝ পাগলেও বুঝে। সো এখন যদি আর না বুঝো, আসলে তোমাদের বলার মতো কোনো কিছুই নেই আর কি। তো যাই হোক, আর যারা যারা কোর্সে নাই, আর ক্লাসটা কিরকম লাগছে, অবভিয়াসলি ক্লাসের একটা রিভিউ কমেন্টে রেখে যাবা। কমেন্ট করতে তো কোনো আপত্তি নেই, ঠিক আছে? তো বেস্ট উইশেস সবার জন্য।